সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনলাইন শিক্ষা জগতে আমি আতাউর রহমান আতিক আপনাদের সাথে আছি। আজকে আমাদের বিষয় হচ্ছে শ্রেণী সংখ্যা এবং শ্রেণী সংখ্যা থেকে গণসংখ্যা নিবেশন সারণী আমরা কিভাবে প্রস্তুত করব সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো গত অঙ্কের মধ্যে গত পর্বে আমরা ভিডিওতে দেখেছিলাম যে আমরা তখন পরিসর নির্ণয় করেছিলাম। পরিসরটা ছিল আমাদের 49, 49। তো যদি পরীক্ষার মধ্যে পরিসর ক নাম্বারে বা খ নাম্বারে নির্ণয় করা থাকে, যেমন ক নাম্বারে পরিসর নির্ণয় করো এরকম বলে থাকে, তাহলে আমরা খ নাম্বারে যদি থাকে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, তাহলে আমরা লিখে ফেলবো ক হতে পাই পরিসর এত। আর যদি না থাকে তাহলে শ্রেণী সংখ্যা শুধু বলে যে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, তাহলে আমরা পরিসর আবার করে নিতে হবে। তো যেহেতু আমাদের একবার পরিসর করা ছিল, আমরা আর করছি না, তা আমরা চ নম্বর অঙ্কের মধ্যে আমরা পেয়েছিলাম পরিসর 49, আমরা 49 পরিসর ধরে নেব। চ হতে পাই 6 নম্বর হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয়। চ হতে পাই পরিসর সমান 49। তারপর আমরা লিখব শ্রেণীব্যাপ্তি সমান 5। শ্রেণীব্যাপ্তি কোথায় থাকবে স্যার? শ্রেণীব্যাপ্তি থাকবে আপনাদের অঙ্কের প্রশ্নের মধ্যে বলা থাকবে যে 5 শ্রেণী ধরে, 5 শ্রেণী ব্যক্তি ধরে, 5 শ্রেণী ব্যবধান ধরে, যাই বলুক না কেন একই কথা। 5 শ্রেণী ব্যবধান ধরে উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করো, অথবা গণসংখ্যা নিবেশন সারণী নির্ণয় করো। গণসংখ্যা নিবেশন সারণীর ক্ষেত্রে আমি এই কথাগুলো একটু পরে আসতেছি, আগে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করি। তো যে কোনো সূত্র লিখতে গেলে আমরা জানি শ্রেণী সংখ্যা সমান, সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। প্রশ্নের মধ্যে শ্রেণী ব্যক্তি থাকলে শ্রেণী ব্যক্তি লিখব, শ্রেণী ব্যবধান থাকলে শ্রেণী ব্যবধান লিখব। পরিসর হচ্ছে 49 আর শ্রেণী ব্যক্তি হচ্ছে 5। 5 দিয়ে যদি আমরা 49-এ ভাগ দিই, 5 নং 45, 6 7 8 9 4, 0.0 5 8 40। তাহলে আমরা পাই এখানে 9.8, 9.8। তো আমরা সাধারণত এখানে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করার সময় 9.8 মানে আমাদের একটা সংখ্যা বাদ পড়ে যাবে, তার মানে পরবর্তী ঘরটা আমাদের লাগবে। এই জন্য আমরা 9.8-এর পরবর্তী সংখ্যায় নির্ণয় করি। তাহলে 9.8 থাকলে আমরা লিখব বা 10। এখানে আপনারা সর্বসম্মত দিলেও পারেন, 10 যেটাই দেই উত্তর হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হয় আমরা বা দিব অথবা সর্বসম্মত দিব, সর্বসম্মত দিলেই ভালো হয়। তাহলে 9.8 বা 10। তাহলে আমরা লিখব সুতরাং শ্রেণী সংখ্যা সমান 10। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শ্রেণী সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়, একেবারে সহজ। এবার আমরা চলে যাব গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করার ক্ষেত্রে। প্রশ্নের মধ্যে থাকবে 5 শ্রেণী ধরে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো, অথবা 10 শ্রেণী ধরে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো। তো শুধু অঙ্কের মধ্যে যদি পরিসর, শ্রেণী সংখ্যা কোনো কিছুই না বলে, শুধু বলে যে যেমন ক নম্বরে বলো উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজাও, খ নম্বরে বলো উপাত্তগুলো গণ নির্ণয় করো, গ নম্বরে বলো উপাত্তগুলো গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো। তো গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করার জন্য আমাদের শ্রেণী সংখ্যা লাগবে, মানে কয়টা গড় হবে এটা আমরা জানি না। তো এটা জানার জন্য আমাদের করতে হবে শ্রেণী সংখ্যা। তো আবার শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য করতে হবে কি? পরিসর। তো আমাদের তখন পরিসর নির্ণয় করতে হবে আগে, তারপরে শ্রেণী সংখ্যা, তারপরে গণসংখ্যা নিবেশন সারণী। আর যদি আগে এগুলো দেওয়া থাকে তাহলে আমরা ওইখান থেকে মান অনুসারে বসাই নিব যে অমুক হতে পাই পরিসর এত,
তারপরে আমরা শ্রেণী সংখ্যা করে তারপরে আমরা গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করব। এখন আমরা শুধু গণসংখ্যা নিবেশন সারণীটা প্রস্তুত করব। এই তথ্য হতে আমাদের গড় হবে 10টা, আর অতিরিক্ত 2টা গড় করতে হবে, উপরে নাম লেখার জন্য আর নিচে হিসাব করার জন্য। চলেন আমরা গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করি। তাহলে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করার জন্য আমাদের বলেছিলাম আমাদের এখানে শ্রেণী সংখ্যাতে 10 এসেছে, তাহলে আমরা 2টা গড় বেশি করব। একটা হচ্ছে আমাদের নাম লেখার জন্য, একটা হচ্ছে হিসাব করার জন্য। এখানে গণসংখ্যা কয়টা সেটা হিসাব করার জন্য আমাদের অতিরিক্ত আরও 2টা ঘর করতে হবে। তো ঘর আমরা করে নিলাম। এখানে আমরা 12টা ঘর করেছি, আর এখানে আমরা জানি যে 3টা কলাম হবে, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, একটা হচ্ছে টালি, আর একটা হচ্ছে গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি করার ক্ষেত্রে আমরা একটু এখানে 2টা পদ্ধতির নাম লিখি। একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি, আর একটা হচ্ছে বহির্ভূত পদ্ধতি। আগে অন্তর্ভুক্ত পদ্ধতি দেখাই। আচ্ছা, বহির্ভূত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতিতে হাতে নিয়ে হিসাব করা হয়, হাতের মধ্যে নিয়ে, আর বহির্ভূত পদ্ধতিতে হাত থেকে ছেড়ে হিসাব করতে হয়। ব্যাপারটা আমি একটু ভালো করে বুঝাই। যেমন মনে করেন এখানে 20 থেকে 24, আবার এখানে 25 থেকে 29, আর এখানে হচ্ছে 20 থেকে 24, ঠিক আছে, 24 থেকে 28। শ্রেণীব্যাপ্তি নির্ণয় সময় আমাদের খেয়াল করতে হবে এটা অন্তর্ভুক্ত পদ্ধতি করব না আমরা বহির্ভূত পদ্ধতি করব। আমরা অন্তর্ভুক্ত পদ্ধতিতেই করব। যখন আমরা নিজেরা করব তখন আমরা অন্তর্ভুক্ত পদ্ধতিতে করব। কিন্তু আবার যখন বিন্যস্ত উপাত্ত থাকবে, সাজানো উপাত্ত থাকবে, বিচ্ছিন্ন উপাত্ত থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার কিভাবে করব সেটা আমরা আগে থেকে বলে রাখি। 20 থেকে 24 আর 25 থেকে 29, এখানে 20 থেকে 24 আবার 24 থেকে 28, দুটার মধ্যে আমরা খেয়াল করি এখানে 24 আর 25 মিলে নাই। এই কণাটা যদি না মিলে আর এখানে যদি মিলে, তাহলে এই না মিললে হবে অন্তর্ভুক্ত পদ্ধতি, আর যদি মিলে যায় তাহলে হবে বহির্ভূত পদ্ধতি। যেমন এখান থেকে যদি আমরা গণি, তাহলে এখানে আমাদের শ্রেণী ব্যক্তিটা শ্রেণী বলা হয়, তো শ্রেণী ব্যক্তি শুধু তো পার্থক্য, তো শ্রেণী ব্যক্তি হবে কত? 5। কিভাবে? 20 থেকে 24 গণি আমরা 21, 22, 23, 24। অন্তর্ভুক্ত পদ্ধতি আমরা হাতে গুনে নিব। আমরা আবার গণি, 20, এই যে 20, 21, 22, 23, 24, এ হচ্ছে আমাদের 5। আবার আমরা 25 থেকে যদি গণি অন্তর্ভুক্ত পদ্ধতি, তাহলে আমরা হাতের মধ্যে গুনে নিব। 25 যেটা থাকবে এটা আগে প্রথমে হাতে গুনবো। 25, 26, 27, 28, 29, এ হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি 5। কিন্তু আমরা এখানে খেয়াল করি, এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি আবার 5 না। তো আমরা দেখছি এখানে বহির্ভূত পদ্ধতি, অর্থাৎ দুই কর্নারটা মিলে গেছে। তো মিলে গেলে আমাদের চিনবো আমরা এভাবে যে 2 কর্নার মিলে গেলে এটা বহির্ভূত পদ্ধতি। হাত থেকে ছেড়ে গুনতে হবে। ছেড়ে গুনি আমরা 20-এর পর থেকে গুনবো। 20-এর পরে হচ্ছে 21, 22, 23, 24, 4। এই 4 হচ্ছে শ্রেণীব্যাপ্তি। আবার আমরা পরেরটা যদি দেখি, তাহলে 24-এর পরে থেকে গুনবো 25, 26, 27, 28, তাহলে এখানে আবার শ্রেণীব্যাপ্তি হচ্ছে 4। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো স্যার, আমরা এই অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে যদি আমরা গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে যাই, তাহলে আমরা কোন পদ্ধতিটা বাছাই করে নিব? এটা আপনাদের প্রশ্ন। তো উত্তর হচ্ছে আমরা অন্তর্ভুক্ত পদ্ধতি অথবা বহির্ভূত পদ্ধতি যে কোনো একটা বাছাই করে নিলে হবে। তবে আমি রিকমেন্ড করব আপনারা অন্তর্ভুক্ত পদ্ধতিটা বাছাই করে নিন, কারণ অধিকাংশ অঙ্কই অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকে। তো চলেন আমরা অঙ্কতে ফিরে যাই। শ্রেণীব্যাপ্তি, এখানে সর্বনিম্ন শ্রেণীব্যাপ্তি, এই শ্রেণীব্যাপ্তিটা আমরা লিখব কিভাবে? সর্বনিম্ন শ্রেণীব্যাপ্তি কত? এখানে 10। সর্বনিম্ন শ্রেণী হচ্ছে এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এখানে 10। তো 10 থেকে আমরা 5 শ্রেণী বলছে, তারা বলছে কি যে 5 শ্রেণী ব্যক্তি ধরে, যদি 10 শ্রেণী ব্যক্তি ধরতো তাহলে আমরা 10-এ যেতাম, আর যদি 5 বলছে যেহেতু আমরা 5 পর্যন্ত গণি। 10 আমাদের হাতে থাকবে বলছিলাম, অন্তর্ভুক্ত পদ্ধতি হাতে নিয়ে গুনতে হবে। তাহলে আমরা প্রথমে হাতে নিয়ে নিব 10, 11, 12, 13, 14, এই 5, 14 পরবর্তী সংখ্যা আমরা এখানে লিখব 15। 15 থেকে আবার আমরা গণি 16, 17, 18, 15, 16, 17, 18, 19। তাহলে আমরা লিখব 15 থেকে 19। 19-এর পরের সংখ্যা আমরা এখানে লিখব 20 থেকে আমরা গণি 20, 21, 22, 23, 24। 20, 21, 22, 23, 24, 5।
তাহলে আমরা এখানে 24। খেয়াল করে দেখেন 10 যখন ছিল তখন 14, তো 20 যখন ছিল তখন 24, তো 15 যখন ছিল তখন 19, তাহলে 25 যখন থাকবে তখন 29। এভাবে সহজ করে নিতে পারি। তারপর 30-এর পরে 20 থাকলে যখন 24 তখন 34, 35 থাকলে 39, 40 থাকলে 44, 45 থাকলে 49, 50 থাকলে 54, 55 থাকলে 59। এইভাবে আমাদের শ্রেণীটা করে নিতে হবে। তো করে নিলাম আমরা শ্রেণী, তারপর আমরা চলে যাব দ্বিতীয় আমাদের কলাম টালি। টালি করা একেবারেই সহজ, তবে অবশ্যই প্রশ্ন থেকে আঙুল সরানো যাবে না, সরাইলেই বিপদ, সরাইলেই আর হবে না। 50 এখানে আছে, তাহলে আমরা দেখব 50-এর গড় কোনটা। 50 আছে এখানে, তাহলে আমরা এখানে একটা দাগ দিব। 40 আছে, 40 আমরা পাচ্ছি কোথায়? 40 এখানে আছে, আমরা দিলাম 40। 30 আছে, 30 কোথায় আছে? এখানে আছে 30। 20 কোথায় আছে? এখানে 20 আছে। 10 এখানে আছে। তারপর 58, 58 আমরা দেখি কোথায় আছে। 55 থেকে 59, তার মানে 55, 56, 57, 58, 59, এই 55 থেকে 59-এর ভিতরেই 58 আছে, তাহলে আমরা এখানে দাগটা দিব। 48, তো স্বাভাবিকভাবে 40, 45 থেকে 49 ঘরে 48 আছে। 38, 38 আমরা 35 থেকে 39-এর মধ্যে 38। তারপর আছে 28, 28 আমরা পাচ্ছি 25 থেকে 29-এর ঘরে। তারপর আমরা পাচ্ছি 30, 30 আমরা পাচ্ছি 30 এখানে। তারপর 45, 45, তারপর 35, আমাদের টালি নির্ণয় করা হয়ে গেল। এখন এখানে 5টা হয় নাই একটাও, তাহলে আমরা যদি 5 হইতো, মানে এখানে 5টা সংখ্যা থাকতো, তাহলে আমরা 1, 2, 3, 4, তারপর এইভাবে 5 দিতাম, তারপরে আবার 6, 7, 8 এভাবে দিতাম আর কি। তো যাই হোক, এখন আমরা এই সংখ্যাগুলো এখানে লিখব। 2 এখানে আছে 2, তাহলে আমরা 1 এখানে 2 পাচ্ছি, এখানে 2 পাচ্ছি, এখানে 4, এখানে আছে 2, এখানে 2টা আছে 2, 2, 2 এবং 1। তা আমাদের গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করা হয়ে গেল। শুধু আমরা এখানে লিখে দিব, এখানে n সমান কত আমরা দেখব। যদি 20টা হয় তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20। তাহলে এই n সমান 20। তা আমাদের গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত হয়ে গেল। একেবারে সহজ, একদম সহজ। তো এটা হচ্ছে বেসিক আলোচনা। ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে সাধারণত এগুলো থাকে। আর নবম, দশম শ্রেণীতে আবার সাধারণত এগুলা খুব কমই থাকে, যে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো বা পরিসর নির্ণয় করো, এগুলো ক নাম্বার অঙ্কের মধ্যে থাকে। নবম, দশম শ্রেণীতে আবার থাকবে গাণিতিক গড়। গাণিতিক গড় থাকবে, অথবা থাকবে সারণী থেকে গড়। এই সারণী থেকে গড় আর গাণিতিক গড় একই কথা। তো নবম, দশম শ্রেণীতে অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো থাকে। আমরা সামনে এই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এরকম নিত্য নতুন মজার শিক্ষামূলক আলোচনা নিয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। আপনারা এইরকম মজার আলোচনা পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে আনন্দ পাঠ নামে, ওই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকেন। আবার সকলের সাথে দেখা নেওয়া পর্যন্ত সকলের সুস্বাস্থ্যতা কামনা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।